ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল। এটা আপনি কখনোই, আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো। এটা পশ্চিমা বিশ্বে বদলেছে, কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে। বিনোদনের ক্ষেত্রে রকস্টার এখন একটা টার্মই হয়ে গেছে, যে রকস্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখে লোকজন চিৎকার করে, কেন্দ্রে দেয়, মানে আনন্দে ফেটে পড়ে। তো আমাদের রাজনীতিকরা এখনো এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রকস্টার ইমেজ তৈরি হয়েছে, এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে, এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো, ছড়ানো আলোর সাথে তুলনা করছে। হ্যাঁ, সেদিন কালকে দেখলাম। তো এখন এটার একটা সমস্যা যেটা আছে, যে এই আমাদের রাজনীতিতে 1991 সাল কেন, তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যখন তারা সুযোগ পেয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে। যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল 2011 সালে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে। এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই। এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত 1.5 বছরে, দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে। সরকার, আপনি বলছেন ব্যর্থ, আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ, এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা। তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ, কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না। তারা যে একটা ভারসাম্য বজায় রাখবে, তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে। কিন্তু তৃতীয় শক্তি কি? দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত, তারপরে তৃতীয় শক্তি কি? আমার খুব জানতে ইচ্ছা করে, জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসাবে ভাবতে পারবে না? মানে মানে এতটা সমর্পিত কারো না কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে, কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে। হ্যাঁ, এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না। জনগণের সবসময় নেতৃত্ব দরকার। আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে তো রাজনীতিক এবং সামরিক নেতারা। এটা তো ভুললে চলবে না। তো মানুষের তো সেটা দরকার। তারা গত বছর যেটা প্রমাণ করলো, যে জনগণ রাস্তায় নামলো শেষমেশ আগস্ট মাসের শুরুর দিকে এসে জনগণ রাস্তায় নামলো। এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে, কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে পড়লো। কিন্তু সেটার জন্য একটা নেতৃত্ব দরকার ছিল, একটা পরিস্থিতির দরকার ছিল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে, যে জনগণ যে মানে বিবেচনা করে বিচক্ষণ ভাবে 2-3টা দলের মধ্যে তারা চুজ করবে, সেটা পারছে না। হয় একদিকে যাচ্ছে, নয় আরেক দিকে যাচ্ছে। আর তাদের চয়েস যখন জামাত, সেকেন্ড চয়েস যখন জামাত, তখন বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন। জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি, তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে। মানুষ তো দেখছে তারা 1% ভোটও পাবে না, তাহলে তারা তো তাদের কাছে কোনো চয়েসই না। সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে বসানো যায়, তারা একটা রাজা তৈরি করতেছে। আমাদের একজন দর্শক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসার আগে, আমাদের একজন দর্শক, উনি রবিউল আউয়াল টগর উনার নাম। এটা হাসিনা হলে খালেদ ভাইয়ের খুব ভালো লাগতো, না লাগতো না ভালো, গত 15 বছরে ভালো লাগে নাই আমার শেখ হাসিনাকে এরকম করাটা। দীপু ভাই, আপনার কাছে প্রশ্নটা হইল যে একই প্রশ্ন, যে কিন্তু আমরা কিন্তু এইটাও লক্ষ্য করেছি, বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের 10 তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে, তারপরে ওনার মৃত্যুবরণ, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা, 2টা সংবাদপত্র অফিসে হামলা, আরও বিভিন্ন নাশকতা, এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা, উনি যদি দেশে ফিরে আসেন, দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায়, তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে। এটাও একটা ছিল। এই মনে করাটা কি রিয়েল, নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই? দিবু, আপনি কি মনে করেন? না না, কল্পনা, এটা বাস্তব। এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো, তখন সবাই টনক নড়লো এবং বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য, একদম যে উনি 10 জন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি, এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে। তো এই যে
ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন। তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া বা প্রতিরোধ গড়ে তোলা, এগুলি ইনফরমেশন সবাই জানে যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি সাড়া না দেয় ওসমান হাদি, তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোন স্থাপনা থাকবে না বাংলাদেশে। তো ভারতীয় আধিপত্যবাদী স্থাপনা কোনগুলি, সেই বয়ানগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে। তো এটা কি ইনফরমেশন জানে না? জানে। এটা হইতে দিল, তার মানে হলো যে একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউনুস গভর্নমেন্ট ফেল করছে, সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে, মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে, ঘটানোর মধ্য দিয়ে আরেকটা শক্তি ক্ষমতায় আসবে। এই ধরনের প্রবণতাগুলি মানে লক্ষ্য করা গেল। কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকাহত, নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো, সেই দিনও একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে। না, কিন্তু দীপু ভাই এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না? তারেক সাহেব আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না, কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে। বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নাই। আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে, বারবার বলছে শান্তি 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 ঐক্য, তার মানে হচ্ছে যে নৈরাজ্যগুলি চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান। তাহলে তারেক রহমান যখন নিজের নেতৃত্বে থাকতো এবং তার আগেই মাঠ, রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করতো, তাহলে আর এই এনার্কিটা থাকতো না। এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। আরো আগে আসা প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি, সাবির ভাই, তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে, নাকি আরো একটু আগে আসলে, যেটা দীপু ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম? আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল? উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না, মানে আমি ঠিক মানে জানি না, মানে ওনার আসতে বাধা কি ছিল? এটাই আমারও তাই মনে হয়, কারণ আমি একটু আগেই মতিউর রহমান প্রথম আলো এডিটরের উদ্ধৃতি দিলাম, যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো। এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের মাসখানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল। সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপির নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে। এখন আমার একটা থিওরি, এটা একটা থিওরি, আমার কোনো প্রমাণ নেই, সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না, কারণ এটা তার একক সিদ্ধান্ত নয়, এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ, স্পর্শকাতর, যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না। তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের 12 তারিখে তার আগমনের, তার আসার তারিখটা ঘোষণা করা হলো। আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোনো ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য। সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে, না হলে এখনই আসতে হবে, না হলে নাই। কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে, এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে অন্যরাও গুলি খাবে, সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল। তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই হাদি ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা আমার থিওরি, এটার পক্ষে আমার কোনো প্রমাণ নাই। কিন্তু স্যার ভাই, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে, কত 7 বা 8 তারিখে জানি তফসিল ঘোষণা হইলো, সেইটা ঘোষণা হওয়ার পরে এই 29 তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে, তো আমি ওই সময় হিসাব করছিলাম নির্বাচনে অংশগ্রহণ করলে তো 29 না 30 তারিখের মধ্যে তাকে আসতেই হইতো। 29 তারিখ বা 30 তারিখের পরে আসলে তো তার, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবেন, হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসতেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমি এইভাবে অবশ্য ভাবি নাই। আমি সবসময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন কোন আসনে কে নির্বাচন করবো ওখানে তার নামও দেখছিলাম, আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে। যাই হোক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি। ও সরি সরি, আপনি বলতেছিলেন কিছু? না না, হ্যাঁ, এটা ঠিক যে বগুড়ার আসনে তার নাম বলা হয়েছিল, কিন্তু তখনও তো ওটা জাস্ট প্রাথমিক একটা ঘোষণা। রাইট 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 রাইট। আচ্ছা দীপু ভাই, আমরা আজকে কিন্তু নানা ধরনের কথা বলি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আসে তাদের বিভিন্ন রকম কথার ফলে বিভিন্ন রকম কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু
বন্ধ করা, তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এইটা সমাধান কিনা? মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব, সেই জন্য আমার ইনফ্লুয়েন্সে কেউ গিয়া একটা ভালো কাজ বা খারাপ কাজ করতেছে কিনা সেটার জন্য তো আমার তাদের এডুকেট করা প্রয়োজন বা তাকে কাউন্টার দেওয়া প্রয়োজন। আমি তাকে কি বন্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছি? যদি তাই করি, আগামীকাল যে কেউ এসে বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, উনি গুজবের থেকে কথা বলছেন, মানে এটা তো আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না। আপনার কাছে কি মনে হয়? আমি সাবির ভাইয়ের কাছে আপনার উত্তরটা শুনে সাবির ভাইয়ের কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কিভাবে ডিল করবো। সোশ্যাল মিডিয়া কেন, এটা তো যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই তো এটা কোনটা উস্কানি আর কোনটা উস্কানি না, এটা একটা রাষ্ট্রের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, যে পলিসিতে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের ইনভলভমেন্টটা থাকবে, তো তারা ডিসাইড করবে। তো এটা আমরা জানি না, ধরেন মানে 32 নম্বরে আগুন দাও, মানে এটা কি, মানে এটা কি কোন ব্যাকরণ আছে এটা বুঝতে অসুবিধা যে এটা একটা উস্কানি। কিন্তু যদি বলা হয় না দিবু ভাই, আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারি না। মানে এই উস্কানি তো আমার কাছে কোনো মিনিং তৈরি করে না। মানে আমাকে 32 নম্বরে আগুন দাও কি এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামের নেতার বাসায়, ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার মূল্য আমার কাছে বিবেচিত হবে হচ্ছে আমার অবস্থান দিয়ে, তাই না? তো আমার জায়গা থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা উচিত। আর যদি কেউ মিথ্যা কথা বলে, গুজব বলে, সেটার আয়ু তো অনেক কম। মানে আমি তো সকালবেলায় এটা বুঝতে পারতেছি বা 2 মিনিট পরে এটা বুঝতে পারতেছি, তাই না? এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব? মানে এটা আমাদের কি সমস্যা করবে? আমি যে কোনো অর্থে সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া হোক, কোনো মিডিয়ার গলা টিপে হত্যা করা বিশ্বাস করি না, কিন্তু একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইনটা যদি নির্মোহভাবে প্রয়োগ হয়, তাহলে আমি যখন বুঝবো যে আমাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আমি চাইলেই আমি আজকে বসে আমি বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ঘোষণা করতে পারি না, এটা রাষ্ট্রবিরোধী হবে। সুতরাং আইন কানুন তো থাকতেই হবে, কারণ আইন কানুন ছাড়া এমন কোন বিশ্বের এমন কোন দেশ নেই যেটা গণমাধ্যম কেন সবকিছুই নিয়ন্ত্রিত হয়। তো সুতরাং সেইটাকে মানে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, ওই যে অপব্যবহার হচ্ছে, আজকে তো আমি মানে উস্কানি বা সহিংসতার জন্য অমুক মিডিয়াকে আমি দায়ী করলাম বা গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে আমি গলা টিপে হত্যা করলাম, অন্যদিন দেখা যাবে যে এইটার সুযোগ ধরে আমি যে ভালো কাজটা করতেছি, আমার ভালো কাজটা যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারাও একটা ইস্যু ধরে আমাকে গলা টিপে হত্যা করলো। এই জায়গাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এবং রাষ্ট্র গণতান্ত্রিক কিনা, রাষ্ট্র নিরপেক্ষ কিনা সেটা প্রমাণের জায়গায় ইনস্টিটিউশন গুলি যদি বিল্ড আপ হয়, গণমাধ্যম। আমি অবশ্য আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আমরা যেটাকে আসলে নতুন করে মব কালচার বা ইত্যাদি নামে দিছি, সেটা আমাদের মধ্যে সারা জীবন ছিল। আমার মনে আছে যে খুব বেশি দিন আগে না, একজন ভদ্র মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ছেলে ধরা সন্দেহে। পরে দেখা গেছে যে সে তার, এবং আমরা যে কোনো চোর পকেটমার 20 টাকা 25 টাকা মারলে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখি, পিটিয়ে মারি, মানে কি জানা কি করি, এগুলি আমরা খুব আগ্রহ করেই করি। এটা আমাদের মধ্যে সারা জীবনই ছিল। কিন্তু মানে মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা যদি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকেও একটু বলতেন, যেহেতু সাবির ভাই এখন লন্ডনে আছেন। সাবির ভাই, আমরা কিন্তু নাইজেল ফারাজকেও দেখছি, জর্জ গ্যালাওয়েকেও দেখছি, দুই দিক থেকে যদি আমরা বলি, ওদের বক্তব্যের মধ্যে এরকম অনেক কিছু ছিল এবং তারা ডেমাগগ, তারা অনেক রকম কথা বলছেন যেগুলি, কিন্তু তাদেরকে যে ডিল করা হয়েছে, আমরা কি আমাদের যে কথাগুলি শুনতে ভালো লাগে বা লাগে না, তাদেরকে সেভাবে ডিল করি সোশ্যাল মিডিয়ার নাম দেয়া বা ইনফ্লুয়েন্সার বলে? মানে একটু যদি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আইন আছে যে হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া বা কোনো সহিংসতায় উস্কানি দেওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু আইন আছে এবং এটা ফৌজদারি অপরাধ এগুলা। কাজে আপনার যদি কেউ সামাজিক মাধ্যমে বা টেলিভিশনে এই ধরনের কোনো হত্যাকাণ্ড বা সহিংসতায় উস্কানি দেয় এবং এটা যদি আইনজীবীরা প্রমাণ করতে পারে সে দিয়েছে, আপনি ওই নির্দিষ্ট অপরাধের জন্য ওই নির্দিষ্ট ব্যক্তিকে বিরুদ্ধে মামলা করবেন, কিন্তু ওই চ্যানেল তো আপনি বন্ধ করা ঠিক হবে না, কারণ তাহলে ওটা হয়ে যাবে চ্যানেলের কণ্ঠরোধ। বা একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি বন্ধ করে দিতে পারেন না, কারণ সে কোনো এক জন্মে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ওইটার জন্য যে ব্যক্তি করেছে, যা করেছে, ওই স্পেসিফিক ওই ক্রাইমের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া যেতেই পারে যদি আইন থাকে, এবং বাংলাদেশে এরকম আইন আছে। কাজেই এই দেশেও কিন্তু একইভাবে জিনিসটা চলে। এটা মিডিয়া হোক আর যেই হোক, এখানে যদি কেউ কোনো অপরাধ করে তার বিরুদ্ধে
মামলা হবেই। আপনি দেখেন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নামক যে সাপ্তাহিক পত্রিকা ছিল, বিশাল 125 বছরের পুরনো পত্রিকা, সানডে পত্রিকা, তার যে সম্পাদক ছিল, পরে সে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের প্রেস সচিব বা হেড অফ কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশন হেড থাকা কালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে এবং বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কি ঘটনা? তারা বেআইনিভাবে একটা মৃত মেয়ের টেলিফোন ভয়েস মেসেজ হ্যাক করেছিল। এটা ইনভেশন অফ প্রাইভেসি এত স্ট্রং। তারপরে এবং চিরকালের জন্য পত্রিকাটা, এবং হ্যাঁ, তাকে রিজাইন করতে হলো এবং জেল খাটতে হলো এবং মালিক সেই পত্রিকাটাই বন্ধ করে দিল। চিরকালের জন্য পত্রিকাটা বন্ধ হয়ে গেল। এবং এটা কারণ ছিল যে ওই একটা অপরাধ না, সে মালিক জানতো যে এই কাজটা একেবারে ধারাবাহিকভাবে করা হয়েছে তার পত্রিকায়, এবং ওইটার থেকে রেহাই পাওয়ার জন্য সে পত্রিকা বন্ধ করে দিচ্ছে। তাহলে একের পর এক মামলা আসতো, একের পর এক ঘটনা বেরোতো। কাজেই আপনাকে শক্তভাবে, মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে মিডিয়া হোক, যদি কোনো অপরাধমূলক কাজ হয়, যদি কেউ করে, সেটাকে ওই সুনির্দিষ্ট অপরাধের জন্য ওই সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু চ্যানেল বা সাইটকে বন্ধ করা, এটা হয়ে যাবে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমার মতে। আমি একটু দীপু ভাইয়ের কাছে একটু রাজনৈতিক তাৎপর্যের জায়গায় একটু আসতে চাই। দীপু ভাই, আমরা নানা রকম কথা শুনছি, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যাচ্ছে, সেইটার ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছে। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সাথে জামায়াতের একটা প্রকাশ্য বিরোধও আমরা একসময় দেখছি, এখন আবার জামায়াতের সঙ্গে যাওয়া, আমরা বিএনপির সাথে যাওয়া প্রসঙ্গও শুনছি। এইগুলির রাজনৈতিক তাৎপর্যটা কি আপনি যদি একটু বলতেন? যে সাবির ভাই কথাটা শুরু করেছিলেন যে তৃতীয় পক্ষ আমাদের আছে কিনা। তো এনসিপি তো আমাদের মধ্যে জুলাই বিপ্লব এবং অন্যান্য নানা কারণে নানা আশা জাগিয়েছিল। তো ও দ্বিতীয় পক্ষের মধ্যে উনাদের মানে প্রথম বা দ্বিতীয় পক্ষের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়াটা সেটা কেমন হবে, বিএনপির সঙ্গে হোক আর জামায়াত ইসলামের সঙ্গে হোক, সেটা জানতে চাচ্ছি। আর শুধু দর্শকদের একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। আফ্রিদে আহমেদ, উনি বলছেন, খালেদুদ্দিন ভাই আপনাকে কখন দেশে মাটিতে দেখবো, আপনি দেশে এসে কি তারেক রহমান ইন্টারভিউ নেবেন সরাসরি? আমি তো দেশে নির্বাচনের আগে অবশ্যই আসবো, ফেব্রুয়ারি মাসেই আসবো, কিন্তু তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিবেন কিনা সেটা আমি জানি না। আমি গত 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই চেষ্টায় কোনো ফল প্রকাশ হয় না। আমাদের প্রশ্ন অবশ্য সাবির ভাইয়ের জন্য আছে যে সাবির ভাই চেষ্টা করেছিলেন কিনা উনি যখন চাকরিতে ছিলেন, সেই প্রশ্ন আমাদের আছে, সেটা আমরা পরে করব। দিবু ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষ না পেয়ে তাকে প্রথম বা দ্বিতীয় পক্ষের সাথে যুক্ত হয়ে যেতে দেখা আমাদের জন্য আসলে ভালো কি খারাপ, বা কিভাবে দেখেন আপনি? আসলে এনসিপি একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। তারা তৃতীয় শক্তি হিসাবে তারা একটা জোট করার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পায়নি। কারণ যেসব দলগুলোকে নিয়ে তারা চিন্তা করছিল যে তাদের শক্তি দিয়ে হচ্ছিল না, সুতরাং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা একটা বড় আকারের জোট করতে চাচ্ছিল এবং সেই জোট নির্বাচনে লড়বে এমন একটা চেষ্টা ছিল তাদের। কিন্তু যেহেতু কেউ বিএনপির দিকে, কেউ জামাতের দিকে, ওই আসনটা হয়ে গেছে মূল বিষয়। অর্থাৎ পার্লামেন্টে যদি আমি না যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না, এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে। এবং এনসিপি যাদেরকে ডেকেছে তারা আসলে সরে গেছে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে ওয়ার্কার্স পার্টি, সাইফুল হকের, এই দলগুলি কিন্তু ছিল, এক পর্যায়ে ছিল, কিন্তু পরে সরে গেছে বিএনপি যখন কি তাদেরকে সিট দিয়েছে। এখন তারা যখন দেখলো যে সবাই যখন সরে গেছে, তখন আমরা কি করি? তখন তারা একবার দৌড়াচ্ছে বিএনপির দিকে, একবার দৌড়াচ্ছে জামাতের দিকে। এখন বিএনপি যে কটা আসন দিতে চায় খুবই কম, 8 থেকে 10টা, সেখানে জামাত দিতে চায় সম্ভবত 25 থেকে 30টা। এখন ওরা চিন্তা করতেছে যে কোন দিকে যাব, কিন্তু তারা ইতিমধ্যে বুঝেছে। আজকে আমি এই জোটের একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা এই ক্ষেত্রে আপোষ করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আসলে অর্জন হয়নি। লক্ষ্যটা ছিল একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে ওঠা। কিন্তু মানে জোটের মধ্যে একটা প্রবল এ হলো, যদি আমরা পার্লামেন্টে না যাই তাহলে আমাদের কোনো লক্ষ্যই পূরণ হবে না ভবিষ্যতে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক, হয় জামাতের সাথে না হয় বিএনপির সাথে জোট বেঁধে আমাদের নির্বাচনে যাইতে হবে। এই জন্য তারা দুই ভাবেই আলোচনা শুরু করছে এবং মূলত নাহিদ ইসলাম এই আলোচনাটা করছেন। সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে যে জামাতের দিকেই আপাতত পাল্লা ভারী, কারণ জামাত অনেকগুলো আসন দেবে। সাবির ভাই, এই পক্ষের মধ্যে যদি আমরা প্রথম দুই পক্ষের মধ্যে বা এখন যে দুই পক্ষ আছে তাদের মধ্যে যদি আমরা একীভূত হইতে দেখি, সেইটা আপনার কাছে কেমন লাগে? সেটা যদি আপনি আমার বলতেন, যে বিপ্লবের শক্তি বা তারুণ্যের শক্তি বলে যাদেরকে আমরা
আশা করেছিলেন, হ্যাঁ। তাদের উপর ভর করেছিলেন। এইটা হচ্ছে একটা, বলবো এই জুলাইয়ের ঘটনার পর এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে নেতৃত্ব বেরিয়ে আসলো তাদের কোনো দল ছিল না। অতীতের যখন এই ধরনের গণ আন্দোলন হয়েছে তখন যারা ছাত্র নেতা ছিল তারা হয় বিএনপির নেতা, না হলে আওয়ামী লীগের নেতা ছিল। 69-এ ছিল আওয়ামী লীগের, 71-এ ছিল আওয়ামী লীগের, 90-তে বিএনপির ছাত্র দলের নেতারা নেতৃত্ব দিল এবং বিএনপিতে জয়েন করলো, কিন্তু এদের কোনো দল ছিল না। কিন্তু এদের দল গঠন করার পরামর্শ দিয়েছিলেন প্রফেসর ইউনূস নিজে। এটা তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমাদের আইডিয়াগুলো টেবিলে আনার জন্য একটা দল করো, তাহলে তোমরা এই দলীয় আলোচনায় বসতে পারবে। কিন্তু যেটা হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ছিল, মিডিয়ার অনেক নজর তাদের উপর ছিল, ম্যাসিভ কাভারেজ পেত। একটা ছোট নতুন দল হিসেবে তাদের যত পাওনা তার চেয়ে অনেক অনেক বেশি কাভারেজ পেত। তারপরও তারা কিন্তু কোনো জনগণের মনে কোনো দাগ কাটতে পারেনি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে ওদের অনভিজ্ঞতা, এবং তারা যে কোনো ধারাবাহিক রাজনীতির মধ্যে দিয়ে আসেনি। সেটার জন্য তারা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হবে, জনগণের সাথে কিভাবে মানে মোবিলাইজ করবে জনগণকে তাদের পক্ষে, সেই জিনিসটা তাদের এই কোনো আইডিয়া ছিল না। যার ফলে এই অবস্থা যে তারা এক ধরনের মানে কি বলবো যে কোনো মানে ডিরেকশনহীন একটা পার্টি হয়ে গেছে। তাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে কিভাবে কয়েকটা নেতাকে পার্লামেন্টে পাঠানো যায়। কয়েকটা নেতা পার্লামেন্টে পাঠালে কিন্তু কিছুই হবে না। দলটা কিন্তু এখনো পার্লামেন্টের বাইরে থেকেও কিন্তু একটা ওই যে শফিকুল আলমের যে বিখ্যাত প্রেশার গ্রুপ, হ্যাঁ, একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতে পারে। তারা কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপর একটা নৈতিক চাপ সৃষ্টির জন্য কাজ করতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং সাবির ভাই, দেবু ভাই। মানে আওয়ামী লীগের তো 350 জন এমপি ছিল শেখ হাসিনা সহ। সেই 350 জন এমপি কিন্তু কোনো কাজেই আসে নাই আসলে। হঠাৎ করে সবাই মিলে এত এমপি হইতে চাইতেছে কেন? সবাই এমপি হইলে কি হবে? আমি এই জিনিসটা কিন্তু আসলে ঠিক বুঝতে পারতেছি না। যদি দেশ আসলে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সিস্টেম না হয়, প্রতিষ্ঠান যদি ঠিক না, কারণ এমপিদের যে ভূমিকা ছিল আগে এখনো সেই ভূমিকাই আছে। যে ক্ষমতা ছিল অক্ষমতা ছিল না সেটা এখনো আছে। তাদের যে ওই ডিউটি ফ্রি গাড়ি সেটা এখনো আছে। তাদের যে থোক বরাদ্দ উন্নয়নের জন্য থোক বরাদ্দ সেটা এখনো আছে। সো লাভ লোকসান দুদিকেই আছে। কিন্তু একটা মানে রাজনীতি করলেই যেন মনে হয় যে এমপি হতে হবে, নাহলে তাদের কোনো ভূমিকা থাকে না। এইটা ঠিক না। মানে পার্লামেন্টের বাইরেও কিন্তু অনেক ভূমিকা পালন করা যায় যদি আপনি সেটা করতে চান। আপনি হেফাজতে ইসলামকে দেখেন, তারা তো রাজনীতি করতে চায় না, তারা তো পার্লামেন্টে যেতে চায় না, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় প্রেশার গ্রুপ। তারা কিন্তু সরকারকে একেবারে তটস্থ রাখে সারাক্ষণ, হ্যাঁ, শুধু একটা ইস্যুতে। এবং গত 15 বছরে আমরা আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে শাপলা মানে ওই মে মাসের 5 মে তাদের ওই কাণ্ডের পর থেকে সারাক্ষণই হেফাজতকে বিভিন্নভাবে যতভাবে সন্তুষ্ট করা যায়, এবং হেফাজত তাকে কওমি জননী উপাধি দিয়েছে, তাকে মানে যতভাবে সন্তুষ্ট করা যায় তত চেষ্টা করেই গেছে সরকার তাকে। আমার মনে আছে শেখ হাসিনা সরকার হেফাজতের একটা ধমকেই আমি বলবো পাঠ্যপুস্তকে 50টার বেশি পরিবর্তন করছিল একটা দাবির প্রেক্ষিতে। মানে একসাথে যে অমুক লেখকের লেখা থাকা যাবে না, ওইটার একটু করা যাবে না, বইয়ে ছবি পাল্টাইতে হবে, এগুলি কিন্তু এগুলি শেখ মুজিবের মূর্তি বসানো হলো না যাত্রাবাড়ি হেফাজতের প্রতিবাদের, রাইট। এবং ওনারা যেইটা যখন বলছে তখন, এবং মানে সাংঘাতিক রকম, কিন্তু মানে হেফাজতকে প্রতিরোধ করার জন্য মামুনুল হককে জেলে নিয়ে যেতে হচ্ছে অন্য একটা কারণে, মানে যেই কারণের সাথে আসলে তার রাজনৈতিক বক্তব্যের কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে কন্টেইন করতেই চাইছে। আসলেই সাংঘাতিক প্রেশার গ্রুপ। আমি এই প্রশ্নটা দীপু ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু সাবির ভাই আপনার মতামত চাই। সেটা হচ্ছে যে মানে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়া শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে রিপোর্ট করেছে, যদিও আমি মনে করি মিডিয়া একরকম জিনিস, সরকার আরেক রকম জিনিস, সেইটাকে কাউন্টার দেওয়ার জন্য সরকারের প্রেস অফিস অনেক ধরনের কথা বলেছে, অনেক ধরনের কাজ করেছে, কিন্তু আপনি তাদেরকে কতটা সফল বা তাদের কতটা ব্যর্থ দেখেন? এবং মানে ভালো ভালো সাংবাদিকেরা, ভালো ভালো লোকেরাই এখানে আছেন, তারপরও তাদেরকে আমার যথেষ্ট পরিমাণে স্পিন ডক্টরই মনে হচ্ছে। মানে এবং স্পিন ডক্টর কথাটা নিশ্চয়ই খুব মানে মানে ভালো কথা না আর কি একজন এর জন্য। হয়তো ওনার চাকরির জন্য ভালো, আমিও সরকার প্রধান হলে হয়তো শফিক ভাইকেই প্রেস সচিব চাইতাম। মানে প্রেস সচিব বলে কি করতে হবে সেটা উনি ভালো দেখায়, কিন্তু এটা ঠিক আছে কিনা আপনি কি মনে করেন দীপু ভাই? আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে অনেকগুলো ক্ষেত্রে যে প্রেশার না মব না প্রেশার গ্রুপ অমুক তমুক।
না, এগুলি তো একেবারে মানে যে বালখিল্য একটা আচরণ হয়েছে এই সমস্ত বক্তব্য দিয়ে। এবং ভারতের যেই দেখেন, এটা তো সত্য, বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন মানে এটা একটা ভারতও মনে করছে যে এটা তাদের একটা পরাজয়। এবং শেখ হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতিটা, এটা একটা কমন নীতি, সরকার বিরোধী দল মিলেই কিন্তু তাদের একটা ঐক্যবদ্ধ একটা নীতি, এবং তারা মানে জয়েন্টলি মনে করে যে তাদের একটা পরাজয় হয়েছে। তো তার এই যে সরকারের ভিউজটা, কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু তারা আন্দোলনকে সাপোর্ট করছে, তাদের মিডিয়া গুলো শুধু না, ইভেন পাবলিকও রাস্তায় নেমে আন্দোলনে মানে সাপোর্ট করছে। কিন্তু যখনই নাকি শেখ হাসিনা দিল্লিতে পালা গেল, তারপরেই কিন্তু ঘুরে গেল। এবং যখন নাকি ভারত তাকে মানে শেখ হাসিনাকে ফোন করলো, তখন কিন্তু মিডিয়ার চেহারাগুলো আবার পাল্টে গেল। এখন এইটার মানে এইটাকে আপনি কাউন্টার করতে গেলে আপনাকে তো সেই যুক্তিসঙ্গত ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখন আপনি ওইটার বিপরীতে আপনি এমন এমন সব কথাবার্তাগুলি বলতেছেন, সেগুলি তো খুব হাস্যকর হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে যুক্তিসঙ্গত ভাবে কিন্তু আপনাকে তাদের যে যুক্তিগুলো, তাদের যে বক্তব্যগুলো, সেইগুলিকে আপনি যদি কাউন্টার না দেন, তাহলে তো জিনিসটা হাস্যকর হয়ে যাচ্ছে। যেমন মবকে মব বলতে হবে, কারণ আপনি মানে মবের কেন বলা হচ্ছে? মবের কারণে বাংলাদেশে 100টা মাজার, দরগা শরীফ ধ্বংস হয়েছে। এটা কি মব না? নুরাল পাগলার যে লাশ আপনার কবর থেকে তুলে যে পুরানো হলো, এটা কি মব না? তারপরে এই যে আপনার ভালুকাতে যে দীপুচন্দ্র দাসকে, এটা কি মব না? এগুলিকে যদি আপনি না বলেন, এটাকে মানে এটাকেই তো বলা হচ্ছে মব। প্রথম আলো, ডেইলি স্টার কি মব বলা হচ্ছে? আপনি এখন এটাকে প্রেসার গ্রুপটা কোথায়? প্রেসার গ্রুপটা এটা তো একটা পলিটিক্যাল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নাহিদ ইসলামরা বাঁচায় রাখতো, তাহলে সত্যিকার অর্থে ওই হেফাজতের মতন এটা একটা ভালো প্রেসার গ্রুপ হইতো, এবং মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থ পাচার, দুর্নীতিবাজ মানে সুশাসনের পক্ষে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারতো। কিন্তু এটা তো নাহিদরা নিজেরাই কিল করে ফেললো, এবং ক্ষমতার লোভে। এবং আমার ধারণা ক্ষমতাসীনরা চাইছে এটা, যে এরা ক্ষমতার মধ্যে থাকুক, তারা যাতে সেফ সাইডে থাকে। এবং সেফ সাইডে থাকতে যে তারা নিজেরাই কিন্তু ডুবে গেল। এখন এটাকে আপনি নানা রকম প্রেস উইং থেকে নানা রকম বক্তব্য দিয়ে টিয়ে এটাকে আপনি তো পারছেন না। শেষ পর্যন্ত কি হলো? নেতৃত্বের শূন্যতা, ইউনূস সরকার যে ফেল করলো, এটা দিনকে দিন আরো স্পষ্ট হলো। আরো যদি এটা 6 মাস প্রলম্বিত হতো, আল্লাহ জানে এটা 111 এর থেকেও একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যেত এই সরকার। এই সরকার এবং এই সরকারের মুখপাত্র হিসেবে যে প্রেস সেকশন আমরা দেখলাম, সাবির ভাই, আপনি এটাকে ঠিক আদর্শ মনে করেন কিনা? আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্যই তাদের এরকম করতে হয়েছে, এইটা আপনি মানেন কিনা? আর যদি ওই প্রশ্নটা একটু আবার একটু আপনাকে মনে করে দিতে চাই, আপনি তারেক রহমান সাহেবের ইন্টারভিউ নিতে চেষ্টা করেছেন কিনা যখন বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও? দুইটাই যদি একটু একসাথে একটু বলেন প্রেস সেকশন। প্রথমে তারেক রহমান একটা বলিনি যে আমরা কিন্তু লন্ডনে একাধিক বিএনপি সূত্রদের ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং প্রতিবারই এই সূত্রগুলো, যারা নিজেদেরকে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করতো, কোনো ব্যারিস্টার, কোনো ব্যবসায়ী, এই ধরনের, তারা সবসময় বলতো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে তারেক রহমান ইন্টারভিউ দিতে চান না। এখন তিনি ওই ভিডিও মেসেজগুলো দিতেন, তারা এক্সপেক্ট করতো যে আমরা ভিডিও মেসেজগুলো হুবহু তুলে ধরবো। তো আমি বললাম, আমরা তো একটা বিলবোর্ড না যে আপনারা একটা বিজ্ঞাপন দিবেন আমি উঠাই দিলাম, এটা তো হতে পারে না। একটা ইন্টারভিউ করবো, কারণ উনি একজন রাজনীতিবিদ, উনার প্রশ্নের আমাদের প্রশ্ন আছে, উনি ওনার বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ওনারা কিন্তু সাবির ভাই, এই শেখ হাসিনার ক্ষেত্রে ইমেল ইন্টারভিউ কেমনে বিবিসি, রয়টার্স এরা ছাপলো? মানে ইমেলে আপনি যেখানে ভিডিও বক্তব্য, কারণ আমি কাছাকাছি ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি, আমি জানি তো, মানে ইমেল, আমি একজনকে ইমেল করলাম, উনি ইমেলে উত্তর দিল, এটা আমি ছাপলাম, এটা কিরকম? মানে বড় বড় মিডিয়ারও তো তাই করলো। হ্যাঁ, সবাই করেছে, রয়টার্স করেছে, ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, বিবিসিও করেছে, যে যার মতো করেছে। তারপরে বিবিসিটাও ইমেল ইন্টারভিউ। হ্যাঁ, কারণ শেখ হাসিনা ফেস টু ফেস ইন্টারভিউ দেয়নি। এখন সমস্যা হয়ে গেছে যে, সমস্যা না, এটা হচ্ছে আওয়ামী লীগ একটা পিআর এজেন্সি নিয়োগ করেছে। তো পিআর এজেন্সির কাজ হচ্ছে তার ইন্টারভিউ, সাক্ষাৎকার জোগাড় করে দেওয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্লেসমেন্ট করা। তো তারা এবং পিআর এজেন্সি বুঝিয়েছে যে শি ক্যানট ডু ফেস টু ফেস। কি কারণ দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু অবভিয়াসলি এই পিআর এজেন্সি তাদেরকে বলেছে ফেস টু ফেস দেওয়া সম্ভব না। একটা হতে পারে
যে আইনের ব্যাপার, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার চলছে, এইখানে উনি বেফাঁস কি কথা বলে দিবেন না দিবেন, কারণ শেখ হাসিনা আপনি জানেন যখন মুখোমুখি কথা বলবে তখন উনি তো আর মানে রেখে রেখে কথা বলেন না। রাইট। তো আইনজীবীরা নিশ্চয়ই অথবা আমার এটাও মনে হয় যে ওনার কথা বলার অনুমতি আছে কিনা সেটা আমি জানি না, কারণ উনি ভারতে যাওয়ার পরে উনার মানে ভিডিও ছবিও আমি এখন পর্যন্ত দেখি নাই, মানে আমি জানি না, আমি জানি না মানে যে ওনার কথা বলার অনুমতিও আসে কিনা, কারণ দিল্লির মতো জায়গায় থাকলে কোনো একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ইন এক্সাইল, উনি তো সবার আগে যেটা করতেন একটা সংবাদ সম্মেলন করার চেষ্টা করতেন ইন্টারন্যাশনাল মিডিয়ারে দেখার জন্য, ওনার সেই অনুমতি আছে কিনা সেটা আমি মানে মজার ব্যাপার হচ্ছে নওফেল, যে প্রাক্তন মন্ত্রী নওফেল, তিনি কিন্তু দিল্লিতে বসে রাশিয়ান টেলিভিশন চ্যানেল আরটি তাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু কোনো বাধা নেই। হ্যাঁ, শেখ হাসিনা ক্ষেত্রে বাধা না থাকলে আর কি আছে সেটা একটা খুবই কৌতূহলোদ্দীপক বিষয়, এবং আমি জানি না সেটা কি আছে সরকারের প্রেস। জি হ্যাঁ, আমার কেন জানি মনে হয় এটা পিআর এজেন্সি বা আইনজীবীদের পরামর্শ যে প্রশ্ন পাঠাক, আমরা উত্তরগুলো দেখে দিব যাতে কোনো ফাঁকফোকর না থাকে, কোনো আইনগত কোনো ফাঁকফোকর না থাকে। কারণ আপনি দেখবেন যে তার ইমেল উত্তরে কিন্তু সে আমেরিকাকেও দায়ী করেনি এই আন্দোলনের জন্য, বলছে না যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল না, অথচ সে কতবার সে বলেছে এর আগে। হ্যাঁ, সো আইনগত ফাঁকফোকরের কথাটা যদি তাদের পিআর এজেন্সি বা তাদের লিগ্যাল যে কাউন্সিল তারা যদি দিয়ে থাকে, শেখ হাসিনার যে কণ্ঠগুলি আমরা শুনতে পাচ্ছি, তারা কি পরে ওগুলিকে এআই বলবে যে তোমরা আগে করে দেখাও, তোমরা এটা করো সেটা করো, তার তো আমরা কণ্ঠ শুনতে পাচ্ছি, মানে এটা কিন্তু খুবই বিচিত্র, মানে আমরা দেয়ালের ওই পাশে থাকা একজনকে আমরা দেখতে পাচ্ছি না, ইমেল দিয়ে ইমেলে উত্তর নিয়ে সেটাকে শেখ হাসিনা সাক্ষাৎকার বলে প্রচার করতেছি, তার কণ্ঠটা থেকে আবার অনেক মানুষ শুনতেছে, মানে আমি ঠিক মানে এগুলি ঠিক অ্যাড আপ হচ্ছে না সাবির ভাই, মানে আমি 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 জানি না যে এটা, কিন্তু সব আন্তর্জাতিক মিডিয়া কিন্তু অনেকেই করেছে এটা, এএফপি, রয়টার্স, না অনেকেই সেইটাই তো আমি অবাকও হইলাম যে তারা কেউ যখন ইমেলে, সাবির ভাই আপনিও একটা বিভাগ অনেক বছর চালাইছেন, আমিও তো কিছুদিন কাজ করছি, মানে ইমেলে ইন্টারভিউ নেওয়ার আগে তো একজন রিপোর্টার ওই বাসার সামনে যাবে, তারে চেষ্টা করবে, তারে কোথায় গিয়ে আটকাচ্ছে সেটা বলবে, এর কিছুই কিন্তু আমরা আন্তর্জাতিক মানে যারা শতগুণ শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে যেটা আমার জন্য খুবই মানে মানে আমি আগে তারেক রহমান যদি বলতেন যে আমি সামনাসামনি ইন্টারভিউ দিব না, কি আপনি আমাকে প্রশ্ন পাঠান আমি ইমেলে জবাব দিব, আমি কিন্তু এটা নিতাম। আচ্ছা, কিন্তু আমাদের মাথায় কিন্তু সেটা খেলেনি যে তাকে ইমেল ইন্টারভিউ করবো, আমরা খালি চেয়ে যাচ্ছিলাম যে সামনাসামনি ইন্টারভিউ। না উনি ইমেল না, উনি আরেকটা ফরম্যাটে, আমি যখন জার্মানিতে ছিলাম উনি আরেকটা ফরম্যাটে আরেকটা কাগজকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ঠিক ইমেলে প্রশ্ন পাঠানোর পরেও না, উনার কিছু উত্তরাবলী বা উনার কথা উনি পাঠাই দিছিলেন, সেইটাকে ওনারা সাজায় নিছিল, তো ওইটা তো আরো একটু মানে হয়ে যাচ্ছে হাওয়েভার সরকার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে তারেক রহমানকে নিয়ে যেই সব আলোচনা করা হয়েছে, কিছু আলোচনা হয়েছে, কিছু সমালোচনা হয়েছে, তার জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে, জনপ্রিয়তা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এখানে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাই কিন্তু এইসব আলোচনা সমালোচনা করছেন। তো পুরো ভিডিওটি আপনারা দেখলেন, হয়তো বা অনেকে টেনে টেনে দেখছেন, তো যারা টেনে টেনে দেখছেন আশা করি তাদেরকে বলবো যে তারা আসলে মাঝখান থেকে অনেক কিছুই আপনাদের বাদ রয়ে গেছে। তো যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। যদি আপনারা টেনে টেনে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারগুলি বুঝতে পারবেন না। আশা করি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি। তো প্রিয় দর্শক, এই পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখে মাথার ভিতর তো কিছু না কিছু ঘুরপাক খাচ্ছে অবশ্যই, তো সেটা হতে পারে তারেক রহমানের পক্ষে, তারেক রহমানের বিপক্ষে। তো আপনার যেইটা মনে হয় সেটি আপনি এখানে লিখে দিতে পারেন, আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তাতে হবে কি, আপনি যে এই কমেন্টটি করছেন সেই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু আপনার মূল্যবান মতামত সম্পর্কে জানতে পারবে এবং কিছু না কিছু শিখতে পারবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে হলে ভালো মানুষদেরকে আমাদের অবশ্যই রাজনীতিতে নিয়ে আসতে হবে। ভালো মানুষদেরকে যদি আমরা সাপোর্ট করি, ভালো মানুষদের পিছনে দাঁড়াই, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাবে।
তো যারা দখলবাজ আছে, নেশাখোর আছে, তারপর চাঁদাবাজ আছে, তো এইরকম লোকজন থেকে দূরে থাকবো। ভালো মানুষ সে যেই দলের হোক না কেন, তাকে অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার, তাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আশা করি আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।